আমি মালা ভট্টাচার্য। আজ 12/1/2024। আমি গল্পমালা চ্যানেলে আশাপূর্ণা দেবীর লেখা মেয়ে গোয়েন্দার বাহাদুরি গল্পটি পড়তে চলেছি। তাহলে সঙ্গে থাকুন। কি মেয়ে গোয়েন্দা শুনেই একটু অবজ্ঞার হাসা হলো মনে হচ্ছে। তা হাসিটা হতেই পারে। গোয়েন্দা গল্পের লেখকরা তো মেয়েদের কখনো তাদের আসরে আসতে দেন না বড় একটা, যেন গোয়েন্দা হওয়াটা পুরুষদেরই একচেটে অধিকার। অথচ ঘরে সংসারে এদিকে সেদিকে নিরীক্ষণ করলেই দেখতে পাওয়া যায় গোয়েন্দাগিরিতে মেয়েরা ছেলেদের থেকে চতুর্গুণ বুদ্ধি ধরে। মেয়েরা সহজাত ক্ষমতায় অপরাধের গন্ধ পায়, আর ব্যাপারটা তাদের হাতে ছেড়ে দিলে গন্ধের মূল উৎসটিও আবিষ্কার করে ফেলতে পারে। তবু মেয়ে গোয়েন্দা যেন একটা কৌতুকের শব্দ। অথচ চুপি চুপি বলে ফেললে বলা যায়, আমাদের ওই সব গোয়েন্দা গল্প লিখিয়েরা অনেকেই একটি অসত্য গোয়েন্দা গল্প লিখিয়ে মহিলার অগাধ গল্পের ভাড়ার থেকে দিব্যি টুকে মেরে মৌলিক বলে চালিয়ে দেন। তা সে যাজ্ঞে, এখন এই গল্পটা হোক। এইটি কিন্তু নির্ভেজাল মৌলিক, কারণ ঘটনাটি সত্যি। একে শীতের রাত, তা সারাদিন দারুণ খাটুনি গেছে নার্সিংহোমে একটা বড় অপারেশন নিয়ে। তবু ডাক্তারের অভ্যস্ত কান টেলিফোনের ক্রিং ক্রিং শব্দেই ঘুমটা ভেঙে গেল। গা থেকে ভারী রাগখানা ঠেলে পায়ের দিকে পাঠিয়ে দিয়ে উঠে বসলেন ডাক্তার লাহিড়ী। ভাবলেন, কি হলো? অপারেশন কেসটায় কি কিছু গড়বড় দেখা দিল নাকি? উঠে পড়ে ঘরের দরজা খুলে বেরিয়ে এলেন ঘরের সামনের হলটায়, যেটাকে ড্রয়িং রুমই বলা যায়। টেলিফোনটা এখানেই রাখা আছে, দেয়াল ঘেঁষা একটা ছোট টেবিলে। ডাক্তার লাহিড়ী চিৎকাররত ফোনের রিসিভারটা হাতে তুলে নিয়ে গম্ভীর গলায় বললেন, হ্যালো, আমি ডাক্তার লাহিড়ী। কোথা থেকে বলছেন? নিশ্চিত ছিলেন শুনবেন নিরাময় নার্সিংহোম থেকে, কিন্তু তা শুনলেন না। যা শুনলেন তা শুনে চমকে উঠলেন। বললেন, কি বলছেন? নিউ বারুইপুর আদর্শ উপনগরী, ফ্ল্যাট নাম্বার 22, ডক্টর অভিক লাহিড়ী? হ্যাঁ, এগুলো তো ঠিক হচ্ছে, কিন্তু মেসেজটা কে দিচ্ছে? নাম বলেছে কিছু? কি বললেন কাজল? হ্যাঁ, এটা তো আমার বাড়ির মেয়েটার নাম। কিন্তু সে কেন? সে কি করে? না না, অসম্ভব। নিশ্চয়ই কোনো বাজে লোক এইগুলো জেনে নিয়ে আমাকে অথবা পুলিশকে হ্যারাস করতে। আচ্ছা, দেখছি আমি। কাইন্ডলি 2 সেকেন্ড ধরুন তো। রিসিভারের মুখ চাপা দিলেন, আর উত্তেজিত ডাক্তার লাহিড়ী হঠাৎ হাতের ওপর একটা কিসের স্পর্শ পেলেন। মানুষের নয়, এক টুকরো কাগজের। কাগজের টুকরোটা যেন পিছন থেকে পড়ল। তাকিয়ে দেখলেন তাতে গোটা গোটা অক্ষরে লেখা, ভীষণ কাণ্ড, 23 নম্বর ফ্ল্যাটে বোধহয় একটা মার্ডার হচ্ছে, পুলিশকে আসতে বলুন, জানলা দিয়ে দেখুন। দেখলেন কাজল পিছন থেকে সামনে সরে আসছে। কিন্তু জানলা দিয়ে কোথায় কি দেখবেন? কোন জানলা দিয়ে? টেলিফোন ধরা অবস্থায় ঘাড় ফিরিয়ে দেখার চেষ্টা করে তেমন কিছু দেখতে না পেলেও ডাক্তার লাহিড়ী সামনে সরে আসা কাজলের মুখের চেহারাটা দেখতে পেলেন। ভয়ার্ত, উত্তেজিত, শরীরটাও যেন কাঁপছে। কে জানে কাঁপুনিটা ভয়ে না শীতে? শীতেই বা কেন? বন্ধ ঘর, গায়ে চাদর। কাজল এবার ডাক্তার লাহিড়ীর ফোন ধরা আঙুলটার ওপর একটা আঙুল ঠেকিয়ে এমন একটা ইশারা করলো যার মানে হতে পারে, পুলিশকে দ্রুত আসতে বলুন, ভীষণ অবস্থা। ওহ, আঙুলের ডগাটা কি ঠান্ডা! যেন কে এক টুকরো বরফ ঠেকালো ডাক্তার লাহিড়ীর আঙুলে। সবই 1 সেকেন্ডের ব্যাপার। কাজেই ডাক্তার 2 সেকেন্ড পরেই বলে উঠলেন, সরি, ও ইয়েস, ব্যাপারটা সত্যি। পাশের ফ্ল্যাটে একটা ভয়ঙ্কর ঘটনা ঘটেছে। দয়া করে যত তাড়াতাড়ি সম্ভব চলে আসুন। হ্যাঁ হ্যাঁ, আমার জানলা থেকে। পুরো কথাগুলো যে বলে উঠতে পারলেন তা নয়, বললেন ছাড়া ছাড়াভাবে, কারণ ততক্ষণে একটা ব্যাপার ঘটে গেছে। কাজলের ইশারায় তিনি ফোনের দড়িটাকে যতটা সম্ভব টেনে টুনে জানলার ধারে গিয়ে পড়েছেন, আর সেই 23 নম্বর বাড়ির জানলার দিকে তাকিয়ে তার মাথার চুল খাড়া হয়ে উঠেছে, চোখ বিস্ফারিত হয়ে গেছে। কি দেখতে পেলেন ডাক্তার লাহিড়ী? মাঝরাত্রিরে ঘুম ভেঙে উঠে এমন একটা দৃশ্য দেখতে পারার কল্পনাও কি করেছিলেন তিনি? দৃশ্যটাকে মুভিও বলা যায়। দেখছেন
দেখে চলেছেন শরীরের সমস্ত রক্ত দাপাদাপি করছে, মাথার মধ্যে দামামা পিটছে, ভয়ঙ্করভাবে চেঁচিয়ে ওঠার জন্য আপ্রাণ প্রেরণা আসছে, কিন্তু না, কিছু করা যাচ্ছে না, করার উপায় নেই। এমনকি এমন নিঃশব্দ অবস্থা যে পাশের ঘরের ডাক্তার লাহিড়ীর মা কণামাত্রও টের পাচ্ছেন না, দিব্যি লেপ মুড়ি দিয়ে ঘুমোচ্ছেন। মা অবশ্য বুড়ো মানুষ, কিন্তু ঘুম তো এমনিতেই খুব পাতলা, সারা রাতি প্রায় সজাগ থাকেন। একটু খুটখাট শব্দ হলেই বলে ওঠেন, কে রে? তবে কদিন শীতটা যেন বড্ড বেশি জাঁকিয়ে পড়েছে, কম্বলের ওপর আবার লেপ চাপা দিয়ে শুচ্ছেন, তাই কানের ফুটো দুটো প্রায় শিল হয়ে পড়েছে, মাথা পর্যন্ত মুড়ি দিচ্ছেন তো এত শীত। তবু ডাক্তার লাহিড়ীর যেন তেষ্টায় গলা শুকিয়ে উঠেছে, কপালে ঘাম ঘাম ভাব। ইশারায় কাজলকে জানান 1 গ্লাস জল। হলের সংলগ্নই ডাইনিং স্পেস, সেখানেই ফ্রিজ। কাজল ফ্রিজ থেকে 1 গ্লাস জল বার করে নিয়ে বুদ্ধি করে থার্মোফ্লাস্কে রাখা গরম জল একটু ঢেলে নিয়ে মিশিয়ে দিয়ে হাতে ধরিয়ে দেয়। এই রাতে ফ্রিজের ঠান্ডা জল খেলে আর দেখতে হবে না। ডাক্তার কাকুর মা তো দিনে রাতে সবসময় গরম জল মেশানো জল খান, কাজেই এটা কাজলের জানা। মেয়েটা তো বেশ আন্তরিক আর বুদ্ধিমতী, তবে হঠাৎ এমন একটা উৎকট কাজ করে বসলো কেন? তেমন কিছু দেখলে তো ডাক্তার লাহিড়ীকেই জাগিয়ে বলতে পারত, কিন্তু সে প্রশ্ন করার সময় এখন নয়। ডাক্তার লাহিড়ী জল খেয়ে আবার তাকালেন এবং যা দেখলেন তাতে নিঃসন্দেহ হলেন 23 নম্বর ফ্ল্যাটে একটা খুনের ঘটনাই চলছে। কিন্তু দেখলেনটা কি? কেউ কাউকে ছুরি উঁচিয়ে তেড়ে আসছে, নাকি রিভলভার বাগিয়ে ধরে তাক করেছে? না, তা নয়, দেখলেন কাজটা সমাধাই হয়ে গেছে। দেখলেন ঘরের মাঝখানে সিলিং ফ্যানের ঠিক নিচের যে পালঙ্ক টাইপের খাটখানা পাতা আছে, তার উপরে দুটো মুস্কো মতন লোক ফ্যানের সঙ্গে একগাছা দড়ি লটকাচ্ছে ফাঁস লাগাতে, যেভাবে লোকে গলায় দড়ি দিয়ে ঝোলে, সেইভাবে কায়দাটা করেছে। কিন্তু সেই সঙ্গে একটা দীর্ঘকায় লাশ তুলে ধরে তার গলাটায় ফাঁসটা পরিয়ে দিতে চেষ্টা করছে। দেহটা যে মৃতদেহ তা বুঝতে পারা যাচ্ছে। এ দেহটি আর কারো নয়, 23 নম্বর ফ্ল্যাটের মালিক জগদীশবাবুর। শেয়ার মার্কেটের দালাল জগদীশ তালুকদার, অনেক পয়সা, বেশ উন্নাসিক, পাড়ার কারোর সঙ্গে বিশেষ মেশেন না। তবে একবার ওর বুড়ো বাবা দেশ থেকে না কোথা থেকে এসে হঠাৎ অসুখে পড়ে গিয়েছিলেন, তাই ডাক্তার লাহিড়ীকে ডেকে নিয়ে গিয়েছিলেন। তবে যে ঘরে গিয়ে রোগী দেখেছিলেন ডাক্তার লাহিড়ী, সেটা এ ঘর নয়, অন্য একটা ঘর। ওই মুস্কো লোক দুটো যেভাবে খাটের উপর দাঁড়িয়ে কাজ চালাবার চেষ্টা করে চলেছে, তাতে মনে হচ্ছে খাটখানা ভেঙে না পড়ে। কিন্তু এইসব কি ওরা ঘরে আলো জেলে করছে, তাই এত স্পষ্ট দেখা যাচ্ছে? না, আলো জেলে নয়, তবে আরও একটা লোক টিংটিংয়ে মতন মাটিতে দাঁড়িয়ে ক্ষণে ক্ষণে টর্চের বোতাম টিপে যাচ্ছে। তবে সুবিধে এই জানলার পর্দা নেই এবং জানলাটা পুরো কাচের। ডাক্তার লাহিড়ীরও তাই। তবে ওর বাড়িতে সব ঘরে ঘরে মোটা কাপড়ের ভারী ভারী পর্দা, বিশেষ করে শীতকালে, এখন তার ফাঁক দিয়েই দেখছেন। তাছাড়া ওই দৃশ্যের দর্শক হওয়া মাত্রই তো নিজের ঘরের আলো নিভিয়ে দিয়েছিলেন। শোবার ঘরে যে একটা মৃদু নীল আলো জ্বলে, সেটা পর্যন্ত। কাজল শুধু মৃদু গলায় বলল, ঠাকুমার ঘুম ভেঙে গেলে মুশকিল, তবে এই ঘরে এসে দেখতে পারলে আরও সুবিধা হতো। এ ঘর মানে সেই ডাইনিং স্পেসটা, যেখানে ফ্রিজটা আছে। এ ঘর থেকে ডাক্তার লাহিড়ীর মায়ের ঘরের মধ্যে ঢুকে যেতে পারার মতন একটা দরজা আছে, দরজাটা খোলা থাকে। বৃদ্ধা মহিলার যদি কিছু দরকার হয় তাহলে ডাকলে সাড়া পাবে। এখন এই কাজলের প্রধান কাজই ওই বুড়িকে দেখভাল করা। কাজল যাকে বলে রীতিমতো বুদ্ধিমতী। সে ঠাকুমাকে সকালে খবরের কাগজ পড়ে শোনায়, আর দুপুরে ঘুম না এলে গল্পের বই পত্রপত্রিকা পড়ে শোনায়। মহিলার পড়া নেশাটি চিরকালই দারুণ, কিন্তু এখন দৃষ্টি ক্ষীণ হওয়ায় মুশকিলে পড়েছেন। খবরের কাগজ বা গল্পের বইটোয়ের স্বাদ না পেলে যেন হাঁসফাঁস করেন, তা সে যেমন বই হোক। এদিকে কাজলেরও নাকি অল্প বিদ্যেতেও গল্পের বইয়ের নেশা, বিশেষ করে ভূতের বা ডিটেকটিভ বইয়ের। কাজেই সোনায় সোহাগা হয়েছে, রতনে রতন চিনেছে। মা কাজল বলতে অজ্ঞান। সন্ধ্যাকালে অবশ্য তিনি ভূতের গল্প শোনা পছন্দ করেন না, তা সন্ধ্যা কাটতে তো টিভি আছে। তবে শীতকালটায় বুড়ি একটু কাবু থাকেন, যদিও ঘর গরম রাখার ব্যবস্থা সবই আছে। ওই মাটি ছাড়া ডাক্তার লাহিড়ীর তো সংসারে আর কেউ নেই, মায়ের জন্যই সব ব্যবস্থা। কাজলের ওপর ডাক্তার লাহিড়ীও বেশ সন্তুষ্ট। তবু আজকে ওর এই মাঝরাত্রিরে থানায় খবর দেওয়াটা খুব একটা পছন্দ হয়নি ডাক্তার লাহিড়ীর। ভাবছেন, ও বাড়িতে যে একটা কাণ্ড ঘটছে সেটাও জানলো কি করে? ও কি রাত জেগে জানলায় চোখ ফেলে বসেছিল? যদি তাই থাকে, সেটা কেন জেগে বসেছিল সেটা তো নিশ্চিত। তাহলেও
এ ঘর থেকে ভালো দেখা যাবে। তবে মার ঘুম না ভেঙে যায় বলায় ডাক্তার লাহিড়ী খুব নিঃশব্দে এ ঘরে চলেই এলেন। আর দেখে অবাক হলেন, ভালো করে দেখতে পাবার একটি অভাবনীয় কৌশল আবিষ্কার করেছে কাজল। সত্যিই ভালো করে দেখতে পাওয়া গেল। দেখা গেল তিনজনে মিলে কোনো মতে সেই মরে যাওয়া দেহটা উঁচু করে তুলে ধরে মুন্ডুটাকে ফাঁসের মধ্যে ঢুকিয়ে ফেলল। অর্থাৎ তিনি গলায় দড়ি দিয়ে ঝুলতে থাকলেন। যে জগদীশবাবুকে আজ সকালেই দিব্যি ঘুরতে দেখা গেছে, কিন্তু ঝুলতেই থাকলেন, দুলতে থাকলেন কি, পায়ের আগা দুটো যেন বিছনায় ঠেকু ঠেকু। ওরা তিনজনে খাট থেকে নেমে এলো। হাত মুখ নেড়ে যা বলল তাতে মনে হলো ব্যবস্থাটা যেন খুব সঠিক হয়নি। পা দুটো শূন্যে ঝোলা দরকার। আবার অন্য অ্যাকশন, হিমশিম খেয়ে যাচ্ছে যেন। তবু এখন তিনজনে মিলে খাটখানাকে ঠেলে ঠেলে একটু সরিয়ে আনলো। এখন মৃতদেহের পা দুটো শূন্যে দোলায়মান হলো। তার মানে প্রতিপন্ন করতে হবে লোকটা নিজে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে। ডাক্তার লাহিড়ী অবাক হয়ে ভাবছেন, লোকটার বাড়ির লোকেরা কিছু টের পাচ্ছে না কেন? আছে তো বউ ছেলে কারা যেন সব, কিন্তু ওর মায়ের ঘুম ভেঙে যাবে এই ভয়ে এমন চুপচাপ দেখে যাবেন এমন একটা বিভৎস ঘটনা। চেঁচামেচি করে ওদের জানাবেন না, পাড়ার লোক জড়ো করবেন না। আবার ভাবছেন তাতে কতটুকু লাভ হবে, কে কি করতে পারবে? ওই খুনেদেরকে কি ধরতে পারবে? পাড়ার লোকেরা যে খুন খুন বলে চিৎকার শুনলেই ছুটে আসবে তার গ্যারান্টি কি আছে? পুলিশকে তো খবর দেওয়াই হয়েছে, কিন্তু সত্যি কি এখনই এসে পড়বে? ওদের তো 18 মাসি বছর। এই যাচ্ছি বলে হয়তো কাল সকালে ব্রেকফাস্টটি সেরে তবে আসবে। কিন্তু না, সবসময় ওদের নামে দোষ দেওয়া ঠিক নয়। কখনো কখনো ওদের ঠিক 12 মাসেই বছর হয়। ডাক্তার লাহিড়ী যখন ভাবছেন মরার পর মরাটাকে গলায় ফাঁস লাগিয়ে ঝুলিয়ে দিলে কি তার জিভটা বেরিয়ে আসে? ডাক্তারি শাস্ত্র তো তা বলে না। ওমা, ভাবতে না ভাবতেই হঠাৎ কাজল চাপা আতঙ্কে বলে ওঠে, দেখুন দেখুন কি করছে ওরা, কি করছে দেখলেন? দেখে শিউরে উঠলেন। এরকম বিভৎসকাণ্ডও করতে পারে মানুষ? কি দেখলেন? দেখলেন সেই রোগাপটকা লোকটা আবার খাটের উপরে উঠে দাঁড়িয়ে মৃতদেহটার মুখের মধ্যে হাত চালিয়ে দিয়ে জিভটা ধরে টানাটানি করবার চেষ্টা করছে যাতে বেরিয়ে আসে। অস্ফুট একটা আর্তনাদ করে উঠলেন ডাক্তার লাহিড়ী, আর কাজল ওরে বাবারে বলে দু হাতে মুখ ঢাকলো। আর ঠিক সেই সময়, ঠিক সেই সময় পুলিশের গাড়ি এসে পড়ল। এলো প্রায় নিঃশব্দেই, দমকলের মতন রাস্তা দাপাতে দাপাতে, পাড়া কাঁপাতে কাঁপতে, আর ঘুমন্ত মানুষকে জাগাতে জাগাতে তো নয়। তবু দেখতে পেলেন, জানলার পর্দা সরিয়ে দেখছিলেন কি না বারে বারে, দেখতে পেলেন মোড়ের মাথায় রাস্তার উপর হঠাৎ ক্ষণিকের জন্য একটা হেডলাইটের আলো এসে পড়ল। 1 সেকেন্ড, তারপরেই সেই গাড়ি এসে পড়ল। উর্দি পরা একজন কনস্টেবল লাফিয়ে নেমে পড়ে একটা পেন্সিল টর্চ হাতে নিয়ে ফ্ল্যাট বাড়ির কম্পাউন্ডের গেটের মধ্যে থেকে টর্চ বাড়িয়ে আলোর সংকেত করলেন। তারপর আরও 2জন কনস্টেবল নেমে লাফ মেরে ছুটে এলো। পিছনে আরও 3জন অফিসার গোছের। ব্যাস, হাতে হাতে ধরা পড়বেন বাছাধনরা। ডাক্তার লাহিড়ী আর কাজল দুজনের মধ্যেই একটা কথা, শুধু খুন নয়, মৃত মানুষটার জিভ টেনে লম্বা করার চেষ্টা। কি নারকীয়! কাজল দেখে ওরে বাবা, ঠোঁটের পাশে আবার একটা শিশি থেকে কি ঢেলে দিচ্ছে, কোনো রং। আর কি হবে, লালই বোঝা গেছে। ভাব দেখাতে হবে যেন গলায় দড়ি দেওয়ার ফলে ঠোঁটের পাশে রক্ত গড়িয়ে পড়েছে। কাজল 3 তলায়, ডাক্তার নিচের তলায়। দুজনেই অধীর আগ্রহে দেখছে। পুলিশরা এসে গেল মূল কাণ্ডের কাছে। কিন্তু বদমাইশদের আলাদা ভগবান, তারা ঠিকই পুলিশের হাত ফসকায়। হবিত হওয়ার ঠিক সেই মুহূর্তেই কিনা এই ব্লকেরই একজন ঘোষবাবুদের বাড়ি থেকে চিৎকার করে উঠল, চোর চোর চোর। তার চোখের সামনে চোর চোর শুনলে তো আর পুলিশ নিষ্ক্রিয় থাকতে পারে না। তারা চোর ধরতে তৎপর হলো, অথচ নেহাতি বোধহয় ছিচকে চোর। কারণ যেটাকে ধরে গাড়িতে তুললো তার পিঠে নেহাতি রাস্তার গামছা, লুঙ্গি, ছিটকাপড়ের ফেরিওয়ালার মতন 2টো পুটলি, হয়তো কিছু জামাকাপড় কি বাসনপত্র হাতিয়ে নিয়ে পালাচ্ছিল। তাকে ধরতে গিয়ে আসলরা হাতছাড়া হলো। মাত্র 3জন তো পুলিশ। তার রাত দুপুরে টেলিফোনে কি না কি একটা উড়ো খবর পেয়ে থানা থেকে তো একটা বিরাট ফোর্স পাঠাতে পারে না। তা যাই হোক, চোরটাকে গ্রেপ্তার করে গাড়িতে তুলে একজন পুলিশ তার কাছে পাহারা দিতে বসে থেকে বাকি 2জন আর অফিসারটি যখন সেই 23 নম্বর ফ্ল্যাটে উঠে এলো, তখন তো পাখি উড়ে গেছে। অবশ্য উড়ে যে গেছে সেটা বুঝতে বিস্তর সময় লাগলো। যদিও চোর চোর শুনে ব্লকের আর সব বাসিন্দারা জেগে উঠে পড়লেও ওই 23 নম্বর বাড়িটি নিঃসার। সদর দরজা বলতে যে দরজা, তাতে বেল বাজিয়ে বাজিয়ে হতে হয়েও কেউ খুলল না। স্বয়ংক্রিয় চাবি তো, বাইরে থেকে টেনে দিয়ে গেলেই তো বন্ধ হয়ে যায়। কাজেই পুরো এলাকাটার জন্য যে একজন কেয়ারটেকার বাবু আছেন তাকে ডেকে সমস্যাটা জানাতে তিনি ব্যস্ত হয়ে তার কাছে থাকা ডুপ্লিকেট চাবি দিয়ে খুলে দিলেন দরজাটা।
তা সেই ভদ্রলোকের কাছেই জানা গেল তালুকদার পরিবারের সবাই আজ কোনো একটা বিয়ে উপলক্ষে কলকাতার বাইরে নেমন্তন্ন খেতে গেছেন। বাড়ি কর্তা একা রইলেন, শরীরটা তেমন ভালো নেই বলে গেলেন না। ওর প্রতি একটু লক্ষ্য রাখবেন, জগদীশবাবুর ছেলে বলে গেছে কেয়ারটেকার বাবুকে কাল সকালেই চলে আসবে সবাই। তা সারাক্ষণ আর কি লক্ষ্য করবেন? বিকেলে একবার এসে দেখা করে গেছেন, দেখে গেছেন ফ্লাস্কে রাখা চা আর হাতের কাছে রাখা বিস্কুট খেয়ে দিব্যি চাদর মুড়ি দিয়ে বসে সিগারেট খাচ্ছেন। বেশ খোশ গল্প করলেন। কিন্তু এখন জগদীশবাবুর সেই ঘরটি যে ভিতর থেকে বন্ধ, ঠেলে ঠেলে ধাক্কা মেরে বিফল হয়ে অগত্যা দরজা ভাঙতেই হলো। এর চাবি তো আর কেয়ারটেকারের কাছে নেই, এ তো ভিতর থেকে ছিটকে নিয়ে গেল। তা অতঃপর সেই বন্ধ দরজা ভাঙা মাত্রই পুলিশ হেন জিনিসও ছিটকে 10 পা পিছিয়ে এলো, সঙ্গে সঙ্গে কেয়ারটেকার বাবু। পাখার সিলিংয়ে দড়ির ফাঁসে ঝুলছেন দশাশই তালুকদার মশাই, কেমন যেন বাঁকাচোরাভাবে। তারপর যা ঘটবার তাই ঘটতে থাকে। প্রথমেই ধরে নেওয়া হয় ঘরের দরজা ভিতর থেকে বন্ধ এবং ঘরে আর কোনো দরজা নেই, তখন অবশ্যই আত্মহত্যা। তবে পায়ের কাছে তো কোনো টুলফুল উল্টে নেই, ঝুললেন কি করে? খাটখানাকে পা দিয়ে ঠেলে সরিয়ে দিয়ে? সেটা সম্ভব? অথচ সরানো যে হয়েছে তা বোঝা যাচ্ছে। খাটের পায়ার দাগ দেখে বোঝা গেল একটুখানি করে চৌকা জায়গা ফর্সা, তার চারধারি কেমন ময়লা। গলায় দড়ি দিয়ে ঝুলে খাট সরিয়ে দেওয়াও যেমন অবাস্তব, তেমনি অবাস্তব তো আগাগোড়া বদ্ধ ঘরে থেকে অন্য কারো দ্বারা নিহত হওয়া। হত্যাকারী কি দেয়াল ভেদ করে হাওয়া হয়ে যাবে? পুলিশ যা করবার করলো, দড়ি কেটে মরা নামালো। তারপর নিরীক্ষণ করে দেখে বলল, ঠোঁটের পাশ দিয়ে যেটা গড়াচ্ছে সেটা তো রক্ত মনে হচ্ছে না, মনে হচ্ছে রং, আর জিভটা মুখের মধ্যেই শক্ত আড়ষ্ট হয়ে রয়েছে। তার মানে? পুলিশরা তাকাতাকি করে বলল, মনে হচ্ছে আগে হত্যা করে পরে দড়ির ফাঁসে ঝুলিয়ে দেওয়া হয়েছে, আর হত্যাকারী বা কারীরা খাট ঠেলে সরিয়ে দিয়েছে। কিন্তু হ্যাঁ, ওই কিন্তুটা হচ্ছে যে বা যারা এসব করলো তারা বেরিয়ে গেল কোথা দিয়ে? অতঃপর কাজলের ডাক পড়ল। তারপর যার নাম হচ্ছে পুলিশ জেরা, কি দেখে সে বুঝতে পেরেছিল 23 নম্বর ফ্ল্যাটে একটা কিছু ঘটনা ঘটতে যাচ্ছে। যা দেখে সে থানায় ফোন করার মতন দুঃসাহসিক একখানা কাজ করে বসেছিল। ডাক্তারবাবুকেই বা জানায়নি কেন? কোনখান থেকেই বা দেখতে পেয়েছিল? মাঝরাত্রে জেগে পাশের ফ্ল্যাটের দিকে নজর ফেলতে গিয়েছিল কেন? তাও শীতকাল, লেপ কম্বল ছেড়ে ওঠে। পুলিশের কাজই তো হচ্ছে সন্দেহ করা, কাজেই তাদের সন্দেহ ওই খুনিদের সঙ্গে নিশ্চয়ই যোগসাজশ আছে কাজলের। তবে এখন হয়তো টাকা পয়সার বখরা ঘটিত কোনো ঝগড়াঝাটি হয়ে যাওয়ায় প্রতিহিংসার বশে দলের লোকদের ধরিয়ে দেবার মতলব। মনে হচ্ছিল কাজল বেচারি বোধহয় ভয়ানকভাবে ভয় খেয়ে প্রকৃত তথ্য কবুল করে বসবে, আর পুলিশ সাহেবরা নিজেদের ক্যাপাসিটি দেখিয়ে আহ্লাদে ভাসবেন। তবে পাখি হাতছাড়া হয়ে গেছে এই যা। তা কাজল নামের ওই বছর 20-22-এর মেয়েটা প্রকৃত তথ্যই বলে গেল বটে, তবে ভয় খেয়ে নয়, নির্ভীকভাবে। পুলিশের প্রশ্ন, কী দেখে সে বুঝতে পেরেছিল যে কোনো একটা ভয়াবহ ঘটনা ঘটতে যাচ্ছে? উত্তরে, কী দেখে আবার? যদি দেখা যায় একটা মানুষ বিছানায় চিৎপাত হয়ে শুয়ে আছে, আর দুটো ধ্বংস লোক তার খাটের ধারে দাঁড়িয়ে কিছু বলাবলি করতে করতে হঠাৎ একজন লাফিয়ে খাটের উপরে চড়ে বসে 2 হাতে তার গলাটা টিপে ধরল, তাহলে কি ভাবতে হবে একটা মজাদার ঘটনা ঘটছে? কেন কাকুকে জানাতে যায়নি? কাজলের উত্তর, এই ভেবে উনি আজ সারাদিন খুব খেটে সবে ফিরে সামান্য কিছু খেয়ে ঘুমিয়েছেন, তাই মমতার বসে। দুঃসম্পর্ক হলেই বা মায়া মমতা থাকবে না? নিজের বাবা বা দাদু হলে এ মায়াটা আসতো না? তাছাড়া ওই ঠাকুমাটির ঘুম ভাঙার ভয়, উনি জেগে উঠলে এমন চেঁচামেচি ডাকাডাকি করেন অপরাধীরা টের পেয়ে সাবধান হয়ে যেত। কোনখান থেকে সে দেখেছে? যে ঘরে শয় সে সেই ঘরের জানলা দিয়ে। তবে সরাসরি সম্ভব হতো না, নিজের কৌশলে সম্ভব হয়েছে। সেই কৌশলটি কি? পুলিশ সাহেবরা দেখলেন এসে তারা জানলার ধারে দুখানা ছোট মাপের আরশি এমনভাবে তেরছা করে ফিট করে রেখেছে যে ওদের ঘরের মধ্যে যা কিছু আছে, যা কিছু ঘটে সব দেখা যায়। সত্যি সব কিছু দেখা যাচ্ছে ওদের ঘরের, খুঁটিনাটি, অথচ শুধু খোলা জানলা দিয়ে এত সব দেখতে পাবার কথা নয়। আরশি যে কী জিনিস, দেয়ালের পাশের দৃশ্যটিও দেখা যাচ্ছে। কাজল কেন হঠাৎ এই কৌশলটি করতে গেল? কী বাবদ? হঠাৎ নয়, একদিন পড়ন্তবেলায় ঘরের দেওয়ালে টাঙানো আয়নায় ভালো করে মুখ দেখতে না পাওয়ায় একটা ছোট্ট হাত আয়না নিয়ে জানলার ধারে গিয়ে টিপ পড়তে হঠাৎ এই অবাক করা দৃশ্যটি চোখে পড়ায় থমকে যায় সে। তারপর কৌতূহল থেকে কেবলই দেখে।
তো কী সেই দৃশ্যটা হচ্ছে এই ব্লকের একদম নিচের তলায় ঘোষবাবুদের ফ্ল্যাটের পাশের দিকে জমাদার যাতায়াতের যে একটা প্যাসেজ আছে বা গলি মতন আছে, সেই পথ দিয়ে একটা লোক ঢুকে যত সব রেন ওয়াটার পাইপ আর বাথরুমের নোংরা জল পড়ার মোটা মোটা পাইপ আছে সারি সারি দেওয়াল ভর্তি, তারই একটা বেয়ে উঠে আসে এই 3 তলায় 23 নম্বর ফ্ল্যাটের বাথরুমের জানলার নিচে। আর জানলার নিচের কার্নিশের উপর দাঁড়িয়ে কী যেন চেষ্টা করে চলে জানলার গ্রিলে। দেখতে কৌতূহল হয় না? যদি মিস্ত্রি হয় তাহলে যে ন্যায্য পথেই আসবে, তাহলে তো সে ন্যায্য পথেই আসবে, এমন রাত বিরেতে ঘোর পথে কেন? তাছাড়া মিস্ত্রি হলে তার কাজটা সারতে এত দেরি হতো না। তো সে এই রাত্রেও কাজল উঠে দেখতে গিয়েছিল শেষ পর্যন্ত লোকটা করলো কি, তা সেই দেখতে গিয়েই ওই গলা টেপার দৃশ্য দেখে আতকে উঠে থানায় ফোন করে বসেছিল। তারপর তো ডাক্তারবাবু জেগে উঠে নিজেই সব দেখতে পেলেন মরা মানুষটাকে তুলে ধরে গলায় ফাঁস লাগিয়ে ঝুলিয়ে দেওয়ার চেষ্টা। ডাক্তার লাহিড়ী বলে উঠলেন, সেই তো, আমি তো নিজের চোখেই দেখলাম। তবে আমিও বুঝলাম চেঁচামেচি করে পাড়ার লোককে জাগানোর চেষ্টা না করাই ভালো। থানায় যখন খবর একটা পৌঁছেই গেছে। জগদীশবাবুর ঘরে কোনো আলমারি নেই, শুধু বড় একটা চাকাওয়ালা ওয়ার্ড্রোব। কাজল জানায় ও জগদীশবাবুকে অনেক দিনই ওই ওয়ার্ড্রোবটা ঠেলে তার পিছনে অদৃশ্য হয়ে যেতে দেখেছে। একথা শুনেই এরা লক্ষ্য করেন এ ঘর দিয়ে আরেকটা ঘরে যাওয়া যায় বড় ওয়ার্ড্রোবটার পিছন দিকে ছোট্ট একটা দরজা দিয়ে, অনেকটা যেন চোরাকুঠি। হ্যাঁ, এটা কি? ঢুকে পড়েন পুলিশের অফিসারটি, আর ঢুকেই চেঁচিয়ে ওঠেন, মাই গড! কেন, কী ছিল সেই ঘরে? আরও কোনো মৃতদেহ নাকি? না, সেরকম কিছু না। দেখা গেল ব্যাংকের লকার ঘরের মতন একটা জানলা দরজা বিহীন ওই ঘরটার দেওয়ালের ধারে ধারে ইয়া গডরেজের আলমারি বসানো, সবগুলো হুটপাট খোলা আর একদম ভো ফাঁকা। তবে ঘরের মেঝেয় ছড়ানো রয়েছে কিছু কাগজপত্র আর কয়েকটা গহনার কেস। তাড়াতাড়ি খুলেই মুখটা প্যাঁচা হয়ে গেল পুলিশ সাহেবের। খালি বাক্স, নেকলেস আর ব্রেসলেট আর মুক্তার মালা গোছের কিছু ছিল বোধহয়, শুধু তার খাঁজগুলো দেখা যাচ্ছে, ভিতরের জিনিসগুলি হাওয়া। অর্থাৎ সেফ খুন করে ডাকাতি। কিন্তু যে বা যারা এসব করলো তারা পালালো কোথা দিয়ে? তারা কি অদেহিত ভূত? অথচ ঘরের মেঝেয় দেখা যাচ্ছে বেশ কিছু পোড়া বিড়ির টুকরো। ভূতেরা কি বিড়ি খায়? শেষ পর্যন্ত কাজলের বুদ্ধির কাছেই হার মানা। কাজলই বারবার কর্তার ঘরের অ্যাটাচ বাথরুমের দিকে যেতে বলে চলেছে। এনারাও গেছিলেন, একজন দেখে বলে উঠেছিলেন, আরে জানলার গ্রিল তো লাগানোই রয়েছে, তাহলে? অতঃপর আবার কাজল সে নিজেই ঢুকে পড়ে বলে ওঠে, এই দেখুন ব্যাপার। কি ব্যাপার? ব্যাপারেই সমস্ত স্ক্রুগুলো খোলা, শুধু ওপর নিচের 2টো স্ক্রু ঢিলে করে লাগানো, যাতে কোনো মতে একটু ঠেকিয়ে রেখে লোক ঠকানো যায়। কাজল হাত দিয়েই ঘুরিয়ে সেই স্ক্রু 2টো খুলে ফেলে বলে ওঠে, কেউ ধরুন ভীষণ ভারী, নিচে পড়ে গেলে বিপদ হবে। ধরে ফেলে দেখা গেল জানলার বাইরে কার্নিশে স্ক্রুড্রাইভার, তার মানে মাল পাচার করে ফেলার পর শেষমেশ লোকের চোখে ধোকা দিতে বাইরে থেকেই একটু জুড়ে রেখে আবার পাইপ বেয়ে পগার পার। আর শেষ রাতে ঘোষবাবুদের ফ্ল্যাট থেকে যে চোর হল্লা উঠেছিল, যাদের কাঁধে পুটলি দেখে ছিচকে চোর বলে মনে হয়েছিল, তারাই আসল পাপী। তো মোটা 2টো তো শটকান দিয়েছে, ধরা পড়ে মরেছে সেই রোগা টিংটিংয়েটা। ঘোষবাবুর বাড়ির চাকর তার পিছু ধাওয়া করতে একটা ঢিল ছুঁড়ে মারার ফলে সে বলে রগটা চেপে ধরে বসে পড়েছিল। তখন পুলিশ এসে ক্যাক। কিন্তু তার পুটলিটাই ছিল কি? ছিল কয়েক গোছা 100 টাকার নোট, কিন্তু নোটগুলো যে সব জাল। পুলিশের পিটুনি খেয়ে স্বীকার পেল, আগের মোটা 2জন এরকম বস্তা ভর্তি করে নিয়ে গেছে, আর নিয়ে গেছে এক গাদা দামি গহনা। সে বেচারি নেহাতি তুচ্ছ বলে তাকে সামান্য বকরা দিয়ে গেছিল ওরা। স্ক্রু খোলা পর্যন্তই তার ক্যাপাসিটি। ওদের দলের কাজকর্ম কী তা সে জানে না। কিন্তু জানা গেল ধর্মের কল বাতাসে নড়ল। থানায় টিংটিংয়ে পুটলির কাপড়টা দেখে কাজল বলল, এ তো তালুকদার বাবুর বাড়ির জানলার পর্দা। হ্যাঁ, কাজলকেও পুলিশ থানায় নিয়ে গিয়েছিল, অবশ্য আরও তথ্যের আশায়।
ওইটাই ধরা পড়বার সূত্র। পর্দা খোলা থাকার ফলেই তো সব কিছু দেখা গেল। আর টিংটিংয়ের সঙ্গে খুনিদের যোগাযোগ। আর আটক করা কাগজপত্র থেকে জানা গেল জালি নোটের কারবারি তালুকদারবাবুর কীর্তিকলাপ। অবশেষে একটা গ্যাং ধরা পড়ল, সেই মুস্কো দুটো সমেত। কাজলের নামে ধন্যি ধন্যি পড়ে গেল। পুলিশ কর্তৃপক্ষ থেকে তাকে কিছু পুরস্কার দেবার কথা হলো। কাজল বলল, অন্য কোনো পুরস্কার চাই না স্যার, শুধু আপনারা যেন একটু স্বীকার করেন মেয়েরাও গোয়েন্দা হতে পারে। আজ পর্যন্ত তো একটা এমন গোয়েন্দা গল্প পড়তে পাইনি যার গোয়েন্দাটি মেয়ে। আপনারা প্রচার করলে লেখকরাও ভাবতে পারেন। মেয়ে গোয়েন্দার গল্পই লিখি দুই একটা। শেষ।